আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমাদের প্রথম ক্লাস হবে। কথা ক্লিয়ারলি শোনা যেত না? Yes, sir. ওকে। লেকচার ওয়ানে আমাদের অনেকগুলো টপিক আছে, এটার উপর আমরা 2টা বা 3টা ক্লাস নেব ইনশাল্লাহ। সেন্টেন্স স্ট্রাকচার, কম্পোনেন্টস অফ সেন্টেন্স, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, নাউন, প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট, ইচ, এভরি, ব্লু। ওকে, সো আজকে আমরা ফার্স্ট ক্লাস টুকটাক আমাদের কম্পোনেন্টস অফ সেন্টেন্স দিয়ে শুরু করছি। দেখা যাক কি হয় না হয়। বাই দ্য ওয়ে, আমার ক্লাস একটু পার্টিসিপেটিভ হলে ভালো হয়। কেওস হলে সমস্যা নাই, সবাই একসাথে উত্তর দিবেন, তাহলে আমার পড়াতে ভালো লাগে আর কি। হ্যাঁ, যত বেশি উত্তর, যত বেশি প্রশ্ন, তত বেশি মজা। সো টাইম যাক, সমস্যা নাই। ওকে, বাই দ্য ওয়ে, একটা বাক্য যদি আমরা ইংরেজিতে লিখতে চাই, আমাদের মিনিমাম কয়টা জিনিস লাগবে? সাবজেক্ট, Huh? ভার্ব। সাবজেক্ট, ভার্ব, ভেরি গুড। তাহলে একটা বাক্য লেখার জন্য আমাদের মিনিমাম 2টা জিনিস লাগে, তাই তো? একটা সাবজেক্ট, একটা ভার্ব, তাই না? তো কেউ কেউ বলে শুধু ভার্ব দিয়ে সেন্টেন্স লেখা যায়, যেমন ডু, গো। শুধু ভার্ব দিয়ে আসলে সেন্টেন্স লেখা যায়, ঠিক আছে, কিন্তু এখানে সাবজেক্ট আছে। সেই সাবজেক্টটা হচ্ছে আমাদের ইউ। অতএব একটা বাক্য যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের মিনিমাম 2টো জিনিস লাগবে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। তো যে কোনো একটার অনুপস্থিতি, দ্যাট মিনস সাবজেক্টের অনুপস্থিতি, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পেয়ে থাকি। তো যারা বলেন আসলে শুধু ভার্ব দিয়ে সেন্টেন্স হয়, তারা আসলে এই জায়গাটা একটু ভুলটা বোঝেন। সেটা হচ্ছে যে শুধু ভার্ব দিয়ে আসলে সেন্টেন্স হয় না। সেন্টেন্স হতে হলে সাবজেক্টও লাগে, ভার্বও লাগে। সাবজেক্ট না থাকা এবং সাবজেক্ট উজ্জ্ব থাকা দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ইম্পারেটিভ সেন্টেন্সে আপনি বলছেন শুধু ভার্ব দিয়ে সেন্টেন্স লেখা যায়, কিন্তু আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় সাবজেক্ট কে, তখন আপনি বলবেন সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে একবার বলা হচ্ছে সাবজেক্ট নাই, আবার সাবজেক্ট ইউ বলা হচ্ছে। তো আসলে এখানে সাবজেক্ট নাই বিষয়টা এরকম না, সাবজেক্ট আছে, সাবজেক্ট উজ্জ্ব আছে। তো ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উজ্জ্ব থাকে, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টটা লেখা থাকে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসার্টিভ এন্ড ইম্পারেটিভ। আপনি যদি লিখে দেন তাহলে সেটা অ্যাসার্টিভ হয়ে গেল, আর উজ্জ্ব রাখলে সেটা ইম্পারেটিভ হয়ে গেল। দ্যাটস ইট। ওকে, তাহলে একটা সেন্টেন্স লিখতে হলে আমাদের মিনিমাম 2টো জিনিস লাগে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। আই গো টু ঢাকা। এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে ভার্ব। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি সিম্পলি। বাকিটা কি? Extension. এক্সটেনশন। এক্সটেনশন। হোয়াট ইজ এক্সটেনশন? অবজেক্ট, এক্সটেনশন মানে অবজেক্ট থাকবে। এক্সটেনশন মানে অবজেক্ট। দ্যাট মিনস কেউ কেউ বলছেন এটা এক্সটেনশন, আবার আরেকজন বলেছেন এক্সটেনশন ইকুয়ালস টু অবজেক্ট, তাই তো? অবজেক্ট হতে স্যার, পারে। এটা তো অবজেক্ট হতেও পারে, নাও হতে পারে। এটা তো কোন একটা সেন্টেন্সকে আমি প্রলং করতেছি, অন্য কিছু মেনশন করা, আরো কিছু মেনশন করা কোন একটা সেন্টেন্সে। তাহলে আমি একটা কংক্রিট উত্তর যদি আশা করি আপনাদের কাছ থেকে, হোয়াট ইজ এক্সটেনশন, এটার আনসার কি হতে পারে? মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা কোনো কিছু বলা। Apart that, prolong the sentence. আচ্ছা, যাক, আমরা অনেকগুলো মতামত পাচ্ছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পার্টিসিপেশন। দেখেন, আমরা যদি ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, কথাটা ভালো করে বুঝবেন। আমরা যদি ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর পাই, প্রশ্ন করলে হবে না, কিন্তু প্রশ্ন করার পরে উত্তর পেতে হবে। সো ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাই, সেই উত্তরটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট।
আমার এতটুকু কথা কি বোঝা গেছে? Yes, sir. তো এখন গো ভার্বটাকে আমি যদি প্রশ্ন করি কি যায় অথবা কাকে যায়, কোনো উত্তর কি আমরা পাচ্ছি? না, না, কে যায় ওটার উত্তর আছে। না, কে যায় সেটার উত্তরও নাই, কে তো সাবজেক্ট। কোথায়? হ্যাঁ, কে সাবজেক্ট, কে আমি আনসার। অবজেক্টের কথা বলছি, কি যায় বা কাকে যায় কোনো উত্তর আমরা পাচ্ছি না। কোথায় যায় উত্তর পাচ্ছি। যেহেতু কোনো উত্তর আমরা পাচ্ছি না, তাহলে আমরা কি বলতে পারি এই বাক্যে অবজেক্ট নাই? হ্যাঁ, নেই। জি। মামা আইছে রে। এই এর বাইরে ভার্বকে যদি আমরা কখন, কোথায়, কিভাবে, কেন, আবারও বলছি, কখন, কোথায়, কিভাবে, কেন, এই শব্দগুলো দ্বারা যদি আমরা প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর পাই, প্রশ্ন করলে হবে না, প্রশ্ন করার পরে উত্তর পেতে হবে। তো প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর পাই, সেই উত্তরটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। শব্দগুলো একটু দেখে নেন, কখন, কোথায়, কিভাবে, কেন। তো এবার আসি, কোথায় যাই, উত্তর পাওয়া যাচ্ছে? জি। Yes, sir. তাহলে ভার্বের পরে যেটা আছে সেটাকে আমরা কি বলতে পারি? adverb. অ্যাডভার্ব। আচ্ছা, এতটুকু কি বোঝা গেছে? Yes, sir. এবার আমি আরেকটা প্রশ্ন করি, যদি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করা হয় তাহলে ঢাকা কোন পার্ট অফ স্পিচ, তাহলে উত্তর কি আসবে? Adverb. Adverb. ভেরি গুড, সবাই ভুল, নাউন। Noun. আচ্ছা, তাহলে একটু আগে আমি আপনাদেরকে কি দেখালাম দেখেন, আমি আপনাদেরকে বলেছি ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটা শব্দ দ্বারা যদি আমরা প্রশ্ন করি, প্রশ্ন করার পরে যদি কোনো উত্তর পাই, সেই উত্তরটাকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কোথায় যাই? আপনি বললেন ঢাকা যাই, তাহলে ঢাকা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু সেটা নাউন হয়ে গেল কিভাবে? নাউনটা হয়েছে মূলত আমাদের নিজেদের ভুলের কারণে। আমরা যখন এটার বাংলা করলাম, তখন আমরা বাংলা করেছি আমি ঢাকা যাই। তো ঢাকা ইংরেজি কি? ঢাকা। ঢাকা। তাহলে এই টু ভদ্রলোক কোথায় যাবে? ঢাকায়। তো এটার বাংলাটা হওয়া উচিত ছিল আমি ঢাকায় যাই বা আমি ঢাকাতে যাই। ভালো করে খেয়াল করেন, আমি ঢাকাতে যাই বা আমি ঢাকায় যাই, এটার বাংলাটা হওয়া উচিত ছিল এরকম। তো এই যে বাংলায় তে বা অন্তস্তীয়, ঢাকাতে, তে, ঢাকায়, অন্তস্তীয়, এগুলোকে বাংলায় বলা হচ্ছে বিভক্তি, ইংলিশে বলা হচ্ছে প্রেপোজিশন। তো কোথায় যাই? ঢাকায় যাই। সো টু ঢাকা, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব। এতটুক কি আমি বোঝাতে পেরেছি? স্যার, বিভক্তি যদি যুক্ত থাকে বা প্রিপোজিশন যুক্ত থাকে, ওই অংশটার সময় পুরো পার্টটা আমরা অ্যাডভার্ব কাউন্ট করব, এটাই। আমি এই কথাটা কিন্তু একবারও বলি নাই। আমি বলেছি প্রেপোজিশন প্লাস এই নাউনটা, এই দুইটা মিলে এখানে অ্যাডভার্ব। হ্যাঁ। আর আপনি যেটা বলেছেন ওইটা প্রশ্নের উত্তর, ওইটা আমি আরেকটু ব্যাখ্যা করব, ওইটা আরেকটা ডিফারেন্ট কেস। হ্যাঁ, আপাতত আমি যতটুকু বলেছি, এই জায়গায় টু ঢাকা হচ্ছে আমার অ্যাডভার্ব। কারণ আমি যদি গো ভার্বটাকে কোথায় দ্বারা প্রশ্ন করি, আনসার হিসেবে ঢাকাতে অথবা ঢাকাই পাবো। সো ঢাকা ইংলিশ ঢাকা, আর তে বা অন্তঃস্থির ইংলিশ হচ্ছে টু। এই কারণে টু ঢাকা, এই পুরাটাই হচ্ছে আমার অ্যাডভার্ব। এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? Yes, sir. সো আবার আসি, ঢাকা কোন পার্ট অফ স্পিচ? Online class. নাউন। ঢাকা নাউন। টু কোন পার্ট অফ স্পিচ? প্রিপোজিশন। আর টু ঢাকা একসাথে কোন পার্ট অফ স্পিচ? অ্যাডভার্ব।
adverb. এতটুকু কি ওকে? জি স্যার। Hello. এখন আপুর প্রশ্নটা হচ্ছে তাহলে ভাইয়া নাউনের আপনি আগে বুঝতে পারলেন যে? preposition থাকে। আহ আমি আপনারা সবাই আসলে সম্মানিত ব্যক্তিবর্গ, সবাই যথেষ্ট বয়স হয়েছে। সো কয়েকজনের আসলে আশেপাশে ডিস্টার্ব হয়, তো যাদের ডিস্টার্ব হয় তারা নিজ দায়িত্বে মাইক্রোফোনটা অন অফ করবেন, কথা বলা শেষে অফ করবেন, কথা বলার সময় অন করবেন। এইভাবে চালাতে থাকলে আপনাদের জন্য সুবিধা, অন্যদের জন্য সুবিধা। হ্যাঁ, আর যারা মনে করতেছেন যে কোনো ডিস্টার্ব নাই, দেন ওরা অলওয়েজ অন রাখতে পারেন, আমার কোনো সমস্যা নাই। আর যাদের ডিস্টার্ব হচ্ছে মানে আশেপাশ থেকে, তারা একটু খেয়াল রাখবেন। আর কারণ হচ্ছে এটা রেকর্ড হয় এবং অন্যদেরও ডিস্টার্ব। হ্যাঁ, আশা করি বুঝাতে পারছি। প্রিন্স চন্দ্র তালুকদার হাত তুলেছেন, কিছু বলবেন? জি, ক্লাস কি আমি এখন যুক্ত হয়েছি আর কি, মানে হ্যাঁ, একটু লেট। তো ক্লাস কি এই যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এতটুকু পড়ানো হয়েছে নাকি আরো না, আরেকটু এতটুক থেকে শুরু পড়া- করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, মানে সো অবজেক্ট আর অ্যাডভার্ব কিভাবে আসে এই একটু পড়াইছেন নাকি আর কিছু পড়ানো আর হয়েছে কিছু এটা জিজ্ঞাসা পড়াইনি। করি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। আমি এই জায়গায় অনেক ফোকাস করছি, এই জায়গায় আপনারা ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিবেন, কারণ এই ছোট্ট একটা জিনিসের উপরে গ্রামার অনেকাংশে নির্ভর করে। অ্যাটলিস্ট আমি এই ছোট্ট একটা জিনিস দিয়ে আপনাকে ফ্রেজ, ক্লজ, পার্টিসিপল, জিরান অনেক কিছুই পড়াবো এই ছোট্ট একটা জিনিস দিয়ে। সো বি কেয়ারফুল, এটাকে ছোট মনে করবেন না, অবহেলা করবেন না, এটা ডেঞ্জারাস একটা জিনিস। এখানে আমি অনেক কথা বলবো, অনেক কনসেপ্ট বলবো, সবগুলা মাথায় ঢোকানোর চেষ্টা করবেন এবং আমি প্রত্যেকবার অল্প অল্প করে পড়ানোর পরে বলবো এতটুকু কি বোঝা গেছে কিনা। আপনারা শুধু ততটুকুই কনফার্ম করবেন যে এতটুকু বোঝা গেছে কিনা, বাকিটা আমি এরপরে আসবো। স্যার ওকে, স্যার একটা কোশ্চেন স্যার। বলেন। স্যার এখানে টু ঢাকার নিচে যদি আন্ডারলাইন না থাকে, এই বাক্যটা দিয়ে যদি শুধু ঢাকার নিচে আন্ডারলাইন থাকতো তাহলে কি অ্যাডভার্ব বলতে পারতাম না? এটার উত্তর তো আমরা মনে হয় দিয়ে দিছি অলরেডি, তাই না? এসো। এমনকি কেউ একজন বলে দেন তো আনসারটা কি হবে? যদি অনলি ঢাকা থাকে, সেন্টেন্সে যদি ঢাকার নিচে আন্ডারলাইন থাকে তাহলে ওটা নাউন হিসেবে কাউন্ট হবে। আর এটার সাথে যদি আমাদের প্রিপোজিশন অ্যাড হয় নাউনের সাথে সেন্টেন্সে, তাহলে ওই প্রিপোজিশন সহ নাউন যেটা, সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। ভাইয়া কি উত্তর পেয়েছেন নাকি আমাকে বলতে হবে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এখানে ঢাকা হচ্ছে নাউন, টু হচ্ছে প্রেপোজিশন আলাদা আলাদা ভাবে, আর একসাথে দুইটা মিলে অ্যাডভার্ব। এতটুকু ওকে? জি স্যার। এখন আসি, আপু একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। প্রশ্নটা সিম্পল হতে পারে কিন্তু তার সারমর্ম কিন্তু অনেক গভীর। আপু প্রশ্নটা করেছে ভাইয়া নাউনের আগে যদি প্রেপোজিশন থাকে তাহলে এটাকে আমরা অ্যাডভার্ব বলবো কিনা। যে আপুটা প্রশ্নটা করেছেন, ঠিক আছে আপু, আপনার প্রশ্ন। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা সবাই প্রশ্ন বুঝছি, জি স্যার। এবার উত্তরটা দিচ্ছি। প্রেপোজিশনাল ফ্রেজ দুই প্রকার। কি বললাম? প্রিপোজিশনাল ফ্রেজ দুই প্রকার। নাম্বার ওয়ান, প্রেপোজিশন দিয়ে শুরু হবে এবং প্রেপোজিশন দিয়ে শেষ হবে। তাহলে প্রথম প্রকারটা কি? প্রেপোজিশন দিয়ে শুরু হবে, প্রেপোজিশন দিয়ে শেষ হবে। শেষ হবে। যেমন একটা এক্সাম্পল দিই, ইন অর্ডার টু, কি দিয়ে শুরু হয়ে কি দিয়ে শেষ হলো? প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। ভেরি গুড। নাম্বার টু, দ্বিতীয় প্রকারটা হচ্ছে প্রেপোজিশন দিয়ে শুরু হবে আর শেষ হবে হচ্ছে নাউন দিয়ে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। যেমন একটা এক্সাম্পল দিই, এখান থেকে টু ঢাকাটাকে কপি করে নিয়ে আসলাম। তাহলে এই যে আমাদের টু ঢাকা, এটা কত নাম্বার ক্যাটাগরিতে পড়ে? সেকেন্ড।
সেকেন্ড। এখন আসেন যে ফ্রেজটা আমার সাথে সাথে বলেন, যে ফ্রেজটা যে ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে প্রেপোজিশন দিয়ে শেষ হবে, প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শেষ হবে। সেটা চোখ বন্ধ করে সেটা চোখ বন্ধ করে প্রেপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে এই ইন অর্ডার টু এটার নিচে যদি দাগ দেয় এবং পরীক্ষায় আসে এটা কোন ফ্রেজ, আমরা কোন ফ্রেজ দাগাবো? প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। আর যেই ফ্রেজটা যে ফ্রেজটা প্রেপোজিশন দিয়ে শুরু হয়ে নাউন দিয়ে শেষ হয়, প্রিপোজিশন দিয়ে প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, সেটা সেটা সেটি হয় অ্যাডজেক্টিভ হবে আইদার কিভাবে অথবা or adverb. অথবা অ্যাডভার্ব হবে। adverb হবে। এতটুকু কি বোঝা গেছে? Yes, স্যার, তাহলে টু ঢাকা প্রেপোজিশন দিয়ে শুরু হলো এবং নাউন দিয়ে শেষ হলো, তাই তো? হুম। তাহলে এটা হয় অ্যাডজেক্টিভ হবে না হয় অ্যাডভার্ব হবে, তাই না? yes sir. জি স্যার। এখন বলেন অ্যাডভার্ব হতে হলে কাকে কাকে মডিফাই করতে হবে? Adverb Adjective, হতে verb, গেলে অথবা adverb। অ্যাডভার্ব হতে হলে ভার্বকে অ্যাডজেক্টিভকে অ্যাডভার্বকে মডিফাই করতে হবে, তাই তো? জি স্যার। আর অ্যাডজেক্টিভ হতে হলে কাকে মডিফাই করতে হবে? নাউন এবং প্রোনাউনকে। ভেরি গুড। এখন এখানে যে ফ্রেজটা আছে এটা কি নাউনকে মডিফাই করছে নাকি ভার্বকে মডিফাই করছে? ভার্বকে। ভার্বকে। কোথায় যায় ঢাকা? প্রশ্নটা কাকে করছি, নাউনকে না ভার্বকে? ভার্বকে। ভার্বকে। যেহেতু এই ফ্রেজটা ভার্বকে মডিফাই করছে তাহলে এটা কি আমরা অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্ব বলবো? অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব। Adverb বলবো, ভার্বকে modify করছে। হুম। এই যে অ্যাডজেক্টিভ বলছে ও কি ভুলে নাকি এমনি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। স্যার ভুলে বলে বলছি। ওকে। এখন আসেন এই টু ঢাকার নিচে আমি দাগ দিলাম, পরীক্ষার হলে প্রশ্ন আসলো, ভালো করে খেয়াল করবেন। অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ। কি দাগাবেন? কিরে আওয়াজ কম কেন, কি দাগাবো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব দাগাবো। ভেরি গুড, অ্যাডভার্ব দাগাবো। ধরেন অপশনে অ্যাডভার্ব দিল না, কি দাগাবেন? Prepositional. ভেরি গুড, আবার অ্যাডজেক্টিভ দাগা দিয়েন না। বুঝতে পারছেন? তাইলে এই Yes, যে sir. সেকেন্ড ক্যাটাগরির ফ্রেজটা আইদার অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব, তার মানে অপশনে যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব গুলো থাকে সেগুলোকে প্রায়োরিটি দিব, সেগুলো যখন থাকবে না তখন আমরা প্রেপোজিশনাল দাগাবো, ঠিক আছে? Prepositional. তো যে আপুটা প্রশ্নটা করেছিলেন নাউনের আগে প্রেপোজিশন যুক্ত হলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো, উনি কি আপনার উত্তর পাইছেন? Yes, sir. তাহলে তো ভাই এটা যদি অ্যাডভার্ব না থাকে এটাতে অ্যাডজেক্টিভ হওয়ার কথা। কোনটা? এই যে আপনি যেটা এ বি সি দিয়ে হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। না, যদি অ্যাডভার্ব না থাকে দেখেন Adjective can be. এটাকে আমরা অ্যাডভার্ব বলতেছি, এই ফ্রেজটা কোথা থেকে আসছে? প্রেপোজিশনাল থেকে আসছে না? জি এই প্রেপোজিশনাল ফ্রেজটা কয় প্রকার? দুই প্রকার, এই প্রকার। একটা হচ্ছে অ্যাডভার্ব আর একটা হচ্ছে তাহলে এই যে অ্যাডভার্ব ফ্রেজটা এটা এক ধরনের প্রেপোজিশনাল ফ্রেজ তো, তাই না? জি যে
প্রশ্নটা করছেন বা বুঝতে চাচ্ছেন আমার সাথে একটু কথা বলবেন। এই যে টু ঢাকা এটাকে আমরা অ্যাডভার্ব বলতেছি, এটাও তো এক ধরনের প্রেপোজিশনাল ফ্রেজ, তাই না? জি, কারণ আমি তো শুরুতেই লিখেছি প্রেপোজিশনাল ফ্রেজ কয় প্রকার। 2 প্রকার। সেকেন্ডটা হচ্ছে প্রেপোজিশন ওই দিয়ে শুরু হবে বট নাউন দিয়ে। গাছের প্রতিটা শিকড়ে শিকড়ে আমাকে চুয়ার হয়েছে আমার সবাই যদি পারমিশন দেন আমি তৌহিদকে বের করে দিই। এই প্রত্যেকবার যেতাম আর আরেকটা অক্ষর লিখতাম যে এর মধ্যে বের করে দিছি, ভালো হয়েছে না? আহ, এখন দেখেন ওই এমএলএম চিনেন? এমএলএম আমি আপনাকে দেখাই। আচ্ছা এমএলএম দেখাইলেও বুঝবেন না, আপনারা তো ছোট মানুষ, অনেক কিছুই বুঝতেছেন না। এই জিনিসটা দেখেন, আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। এই যে গোল্লাটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ, এই দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। তো অ্যাডজেক্টিভ মনে করেন লিখলাম হচ্ছে এখানে, আর অ্যাডভার্ব মনে করেন লিখলাম হচ্ছে এখানে। তো কোনোটা যদি অ্যাডভার্ব না হয় সে কি পিছনে ফেরত যাবে নাকি ডাইনে গিয়ে অ্যাডজেক্টিভ হয়ে যাবে বলেন? পিছনে যাবে। পেছনে ফেরত যাবে স্যার। এখন কি বুঝছেন যে অপশনে অ্যাডভার্ব না থাকলে এটাকে আমরা প্রেপোজিশনাল কেন দেখাবো? জি, জি। ক্লিয়ার। আরেকটা এক্সাম্পল দিই আমি, ধরেন দা বয় অন দ্য টেবল, বয়টা কোথায়? টেবলে। টেবলের উপরে, তাই তো? কি দিয়ে শুরু হলো এটা? পজিশন দিয়ে শুরু হলো, আর কি দিয়ে শেষ নাম হলো? দিয়ে শেষ হলো, নাম দিয়ে। নাউন নাউন দিয়ে দিয়ে। শেষ হলো। এইবার আসেন আমরা যদি বলি এখানে এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি প্রেপোজিশনাল, বলেন তো কি হবে? অ্যাডভার্ব হবে। আচ্ছা, তো যারা বলছেন অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব বলছেন আমাকে একটু আগে লজিকটা বলেন। টেবিলের উপর। মানে কোথায় না? হ্যাঁ, কোথায়, কোন ক্লাস জায়গায়, অবস্থান বোঝাচ্ছে না, প্লেস। প্লেস। কোথায়? আচ্ছা, এইবার সবাই একটু ভালো করে খেয়াল করেন, এই কখন, কোথায়, কিভাবে, কেন, এই চারটা শব্দ দ্বারা আমরা কি প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই? হ্যাঁ, অ্যাডভার্ব। এই জোরে বলেন, অ্যাডভার্ব পাই নাকি পাই না? ইয়েস স্যার, অ্যাডভার্ব পায়। না, একজন কেন বলছে, আরো বলেন, 4-5 জন বলেন। এই চারটা স্যার, শব্দ দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই কিনা? জি জি জি। পাই। পাই না। এই চারটা শব্দ দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই না। অ্যাডভার্ব তো পাই। পাই না। আপনি আমার সাথে বাজি ধরেন। প্রশ্ন করতে হবে মানে ভাব এক্স্যাক্টলি। এই চারটা শব্দ দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো, বিষয়টা এরকম না। প্রশ্নটা কাকে করতেছি সেটা হচ্ছে ফ্যাক্টর। এই চারটা শব্দ দ্বারা যদি আমরা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে প্রশ্ন করি তখন অ্যাডভার্ব পাবো। কারণ অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে। মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। অতএব এই চারটা শব্দ দ্বারা আমরা যদি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে প্রশ্ন করি তখন অ্যাডভার্ব পাবো। কিন্তু এই চারটা শব্দ দ্বারা যদি আমরা নাউন প্রোনাউনকে প্রশ্ন করি তখন কি অ্যাডভার্ব পাওয়া উচিত নাকি অ্যাডজেক্টিভ পাওয়া উচিত? না, অ্যাডজেক্টিভ পাবো। অ্যাডজেক্টিভ পাওয়া উচিত। তাহলে ছোটবেলা থেকে যে শিখে ফেলছি কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলা দিয়ে অ্যাডভার্ব পাওয়া যায়, কথাটা কি ভুল না সঠিক? ভুল। অবশ্যই ভুল। দেখেন বয়টা কোথায়? টেবিলের উপর। তো কোথায় দ্বারা আমি কাকে প্রশ্ন করছি? নাউনকে। নাউনকে। যেহেতু এই ফ্রেজটা নাউনকে মডিফাই করতেছে তাই সে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব না। আমি কি বোঝাইতে পারছি এটা? জি স্যার। এখন অপশনে যদি অ্যাডজেক্টিভ না থাকে তাহলে কি দাগাবেন? অ্যাডভার্ব দাগা দিবেন? না, প্রিপোজিশনাল। ভেরি গুড, লাইনে আসছেন তাইলে। তাহলে সবাই আব্বুকে একটা থ্যাংক ইউ দেন, প্রশ্নটা সাধারণ হইলেও শিখা কিন্তু অসাধারণ। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর একটা মানে থ্যাংক ইউ নিয়ে ওয়েলকামও দিচ্ছে না। ওকে, স্যার তাহলে হাসছিলাম তো।
আচ্ছা, দেখেন ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, প্রশ্ন করার পর উত্তর পেলে অবজেক্ট, আর ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে যদি কখন কোথায় কিভাবে কেন এগুলো দ্বারা প্রশ্ন করি এরপরে কোনো উত্তর পাই সেটা হচ্ছে অ্যাডভার্ব। আবার এই শব্দগুলো যদি নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করি ভাই তখন যেটা পাবো সেটা কি? Adjective. অ্যাডজেক্টিভ। Adjective. ওকে, এইবার আসেন টু ঢাকাকে এক্সটেনশন বলেছেন অনেকেই। কে কে বলেছেন একটু আমার সাথে আবার কথা বলেন তো। স্যার আমি বলেছিলাম স্যার। এখন আসেন টু ঢাকা কি এক্সটেনশন বলবো না অ্যাডভার্ব বলবো? টু ঢাকাকে অ্যাডভার্ব স্যার বলবো। দুইটাই হবে না? দুইটাই হবে না? আচ্ছা কেন দুইটা হবে বলেন তো আপু? স্যার কারণ আমি এখানে তো মেনশন করছি, কোন একটা এক্সট্রা কিছু বলছি যে আমি ডিসক্রাইব করলাম আমি যাই, কোথায় যাই, আমি ঢাকায় যাই, আচ্ছা, এটা আমার এক্সটেনশন হবে না? সেম কেস আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিলাম, আই প্লে ক্রিকেট। আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট কি এক্সটেনশন? না, ক্রিকেট অবজেক্ট। এক্সটেনশন এক্সট্রা না। কিছুই তো বলেছেন, ক্রিকেট কি এক্সটেনশন না? তো ক্রিকেট যদি এক্সটেনশন এটা না হয় আপনি অবজেক্ট, টু ঢাকাকে কেন এক্সটেনশন বলবেন? এটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে সেন্টেন্সে ক্রিকেট। আর এটা তো তাহলে টু ঢাকা তো অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। স্যার কনফিউজড। আর কিছু? স্যার কনফিউজড। কনফিউশনে কিছু নাই, কারণ কনসেপ্ট গুলাই আমাদের ক্লিয়ার না। এক্সটেনশন কাকে বলে জানেন? বলবো? ইয়েস স্যার। জি স্যার। এখন আমি বলার পরে নিজেকে নিজে গালি দিবেন, বুঝছেন? কারণ আপনারা তো জানতেই পারেন না এই বিষয়টা কি। অ্যাডভার্বের আরেকটা নাম হচ্ছে এক্সটেনশন। ক্লিয়ার? এটা কি হলো স্যার? এই কারণে আপনি ভুলে শুলেও ক্রিকেটকে এক্সটেনশন মুখে দিয়ে বের হচ্ছে না। মানে এক্সটেনশন ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। এক্সটেনশন হচ্ছে আমরা ছোটবেলা থেকে যেটা শিখছি সেটা হচ্ছে যেটা এক্সটেন্ড করে দিয়েছে ওইটাই এক্সটেনশন। ফাউ। এক্সটেনশন হচ্ছে অ্যাডভার্বের আরেকটা নাম, অ্যাডভার্বকে এক্সটেনশন বলা হয়, ঠিক আছে? এবার কারো কিছু বলার থাকলে বলেন, আমি সামনে আগাবো তাইলে। জি আগান। স্যার অ্যাডভার্ব ছাড়া কি কোনো এক্সটেনশন হতেই পারে না? অ্যাডভার্ব ছাড়া বাকি যেগুলোকে আছে ওগুলোকে আপনি এক্সটেনশন বলতেই পারবেন না, কারণ ওগুলোর প্রত্যেকটা নিজস্ব নাম থাকবে। আচ্ছা ঠিক আছে, যার নাম নাই তাকে এক্সটেনশন বলে, আর ঘুরে ফিরে সেটাই অ্যাডভার্ব। স্যার এক্সটেনশন আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি? আপনি তো ভাই ক্লাস 10-এ উঠে গেছেন, আমি এখনো ক্লাস 2-তে আছি। ওকে, জি স্যার। তাহলে এতটুকু আমরা বুঝতে পারলাম। এবার আমি আসি, আই প্লে ক্রিকেট, আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট কি? অবজেক্ট। 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 তারপরে আই নো হিম, নো হচ্ছে ভার্ব, হিমটা কি? অবজেক্ট। অবজেক্ট। তারপরে হচ্ছে আই গেভ হিম এ বুক, আই হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব, এগুলো কি? Direct আর indirect object. সেম অবজেক্ট। হ্যাঁ কয়টা অবজেক্ট এখানে? দুইটা। দুইটা অবজেক্ট। কি দিয়েছি? বই। বই। কাকে? তাকে। আমাকে। Okay. কি বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই সেটাকে কি বলা হয়? অবজেক্ট। অবজেক্ট। আচ্ছা, এবার আমি একটা কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন, এরপর আমি আপনাদেরকে প্রশ্ন করব। একটা বাক্যে যদি একাধিক অবজেক্ট থাকে, ব্যক্তিবাচকটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, আর বস্তুবাচকটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আমার কথা কি বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার।
তাহলে হিম কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ইনডিরেক্ট Indirect. আর Direct. Direct. ক্রিকেট কি ডিরেক্ট না ইনডিরেক্ট? ইনডিরেক্ট Cricket indirect. না cricket direct. কারণ আচ্ছা, আই নো হিম। হিম কি ডিরেক্ট না ইনডিরেক্ট? direct. ইনডিরেক্ট Indirect. ডিরেক্ট কে বলছে? স্যার আমি কাউসারি। হ্যাঁ, জি, কেন স্যার। ডিরেক্ট বলেছেন? স্যার একটা অবজেক্ট থাকলে সেটা ডিরেক্ট হয়, একাধিক অবজেক্ট থাকলে তখন ডিরেক্ট হয়। ওই যে আমার কথাটা হয়তো বা উনিই শুনেছেন, আপনিই শুনেছেন, আর কেউ আমার কথা মনোযোগ সহকারে শুনেন নাই। আবার শুনেন। একটা বাক্যে যদি, বুঝা গেছে এতটুকু? জি স্যার একাধিক শব্দটা কি বোঝা গেছে? Yes, sir. একাধিক অবজেক্ট থাকে তখন ব্যক্তিবাচকটা ইনডিরেক্ট আর বস্তুবাচকটা ডিরেক্ট। একাধিক কথা বলছি, যদি একটা থাকে সেটা ব্যক্তি হোক বস্তু হোক, অলওয়েজ ডিরেক্ট। বোঝা গেছে? দেখছেন, আপনারা তো আইএলটিএস দিলে সবাই ফেল করবেন, লিসেনিং এ খুবই দুর্বল। আচ্ছা আসেন, Yes, sir. তো হিম হচ্ছে একটা অবজেক্ট, এবুক হচ্ছে আরেকটা অবজেক্ট, দুইটা। এই বাক্যে কোন অবজেক্টটা আগে লিখেছি, ইনডিরেক্ট নাকি ডিরেক্ট? Indirect. ইনডিরেক্ট ইনডিরেক্ট। আর পরের বাক্যে কোন অবজেক্টটা আগে লিখেছি, ডিরেক্ট না ইনডিরেক্ট? Direct. ইনডিরেক্ট কোনটা? এটা indirect. হ্যাঁ। Direct এখানে answer. কোন অবজেক্টটা আগে লিখেছি, ডিরেক্ট না ইনডিরেক্ট? ডিরেক্ট ফার্স্টে direct তারপরে indirect. হ্যাঁ, ইনডিরেক্ট অবজেক্ট যদি আমরা পরে লিখি, বলেন কি বলছি, Indirect Indirect object যদি পরে লেখা হয় তাহলে তার আগে একটা টু বা ফর প্রেপোজিশন বসাতে হয়। তাহলে তার আগে অবশ্যই preposition to or for বসাতে Single হয়। quote preposition বসানো হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা নলেজ, এটা কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে, আমি কিন্তু ধরবো, মাথায় রাখবেন। সো এতটুক কি ওকে? Yes, sir. জি স্যার Yes, এবার আমাকে এখান থেকে দেখে দেখে বলেন, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট, আই রিপিট, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট কোন কোন পার্ট অফ স্পিচ হয়? Noun, pronoun. এতটুকু শেষ, আর কোনো কিছু? এখনো চান্স আছে, উত্তর দেন। নাউন ফ্রেজ হইতে পারে। Sir, ভাই, noun plus তো noun ই। prepositional phrase. Sir, কমপ্লিমেন্ট sir, prepositional phrase যখন use হবে তাহলে adverb, adjective হইতে পারে। একটা এক্সাম্পল দেন আগে, তারপর আমি আপনাকে নিয়ে কথা বলবো। Sir, এই যে I gave a book to him. বলেন টু হিম, তো To him. তো to him object. এটা আমাদের adjective, হ্যাঁ এটা আমাদের object, আবার এটা কাকে, আচ্ছা প্রশ্ন করেন। কাকে কাকে কোশ্চেন করে। আচ্ছা কি বলেছি? To him. কি বলতে যাচ্ছেন, পেটে মুখে রেখে আপনি বলে ফেলেন। স্যার এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়ে নাম দিয়ে শেষ হলো। হ্যাঁ আমি এটা আনসার দিব, আর এটা আমারটা আনসার এখনো কেউ দেয় নাই। কি দেয়া হলো বুকটা হলো এরকম। আরে আপনার এটার আনসার যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট কোন কোন পার্ট অফ স্পিচ হয়? নাউন আর প্রনাউন হয়। নাউন আর প্রোনাউন হয়, আর কিছু তো হবে না, তাই না? না স্যার ওকে, সো যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট আর অবজেক্ট অলওয়েজ নাউন বা প্রোনাউন হবে। ভেরি গুড। অন্য কোনো পার্ট অফ স্পিচ সেন্টেন্সে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে না, এটাও মাথায় রাখবেন। সো সলভ করেন, স্লো এন্ড স্টেডি, উইন নাকি উইন্স? উইন্স। উইন্স। ওকে,
তো উইন ভার্বের সাবজেক্ট কে? Slow and steady. সাবজেক্ট উদ্ভব হুম, স্লো এন্ড স্টেডি। স্লো এন্ড স্টেডি সাবজেক্ট। ওকে, তো স্লো এন্ড স্টেডি কোন পার্ট অফ স্পিচ? Noun. Subject is a noun. নাউন না? আমি এটা দেখলাম অ্যাডজেক্টিভ নাউন। ওই ডিকশনারি দেখেন, গুগলে দেখেন। স্যার এখানে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। ও, বললাম না। স্লো এন্ড স্টেডি স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব, জি না স্যার, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো একটু আগে আমরা বললাম হচ্ছে যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন হবে। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কিভাবে সাবজেক্ট হলো? এটা একটা noun phrase. দুইটা অ্যাডজেক্টিভ মিলে নাউন ফ্রেজ হয় না? না না, এটা তো সাবজেক্টই না। ও মিস্টার নাইম, ভেরি গুড, এটা তো সাবজেক্টই না। সাবজেক্ট কি? সাবজেক্ট তো উল্টো আছে। হ্যাঁ, কি? ক্রিয়া মানে হচ্ছে স্যার স্যার এখানে একটা হু লুকিয়ে আছে এরকম। মানে যে যে মনীষী যেই মনীষী প্রবাদ বাক্যটা লিখেছেন তিনি মনে মনে এখানে চিন্তা করেছেন অ্যাকশন বা পার্সন। এই কারণে আমরাও গাধার মতো মুখস্থ করে ফেলছি হচ্ছে উইন্স। উনি যদি এখানে মনে মনে চিন্তা করতেন অ্যাকশনস বা পিপল, তখন আমরা গাধার মতো মুখস্থ করতাম কি? উইন। আমাদের কাজই হচ্ছে মুখস্থ করা। এখানে স্লো এন্ড স্টেডি সাবজেক্টই না, এরা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরা অ্যাকশন বা পার্সন নাউনটাকে মডিফাই করতেছে। স্লো এন্ড স্টেডি অ্যাকশন অথবা স্লো এন্ড স্টেডি পার্সন উইন্স দ্য রেস। তো এখানে সাবজেক্টটা উজ্জ্বল আছে। তো সাবজেক্ট কি সবসময় উজ্জ্বল থাকতে পারে? আপনার জন্য উজ্জ্বল থাকার কোনো সুযোগ নাই। আপনি যদি সাহিত্যিক হন তখন উজ্জ্বল রাখতে পারেন, সেটা ডিফারেন্ট কেস। পরীক্ষার হলে উজ্জ্বল রাখার আপনার কোনো সুযোগ নাই। সো এটা যেহেতু একটা প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্যের সাবজেক্টটা হচ্ছে অ্যাকশন বা পার্সন, যেটা আসলে উজ্জ্বল আছে, এবং এটা হচ্ছে নাউন। অতএব এখান থেকেও আমরা ডিসিশন নিতে পারি যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট সেটা অলওয়েজ কি হবে? নাউন বা প্রোনাউন। আমার এতটুকু কথা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসেন আই প্লে ক্রিকেট। আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। কোনো সমস্যা? না স্যার। ওকে, আই এম অনেস্ট। আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, অনেস্ট হচ্ছে অবজেক্ট। কোনো সমস্যা? না স্যার। Honest object কেন হবে স্যার? ধরে নিলাম অবজেক্ট, কোনো সমস্যা ধরতে? জি স্যার। ধরতে কোনো সমস্যা নেই স্যার। ধরতে কোনো সমস্যা নেই। অঙ্ক করার সময় তো লিখেন, মনে করি ওর কাছে কটি আপেল আছে, ধরেন না? স্যার জি স্যার। অনেস্ট এটা কমপ্লিমেন্ট না? তো আমরাও ধরে নিলাম অনেস্ট হচ্ছে অবজেক্ট। আই এম জামিল, আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, জামিল হচ্ছে অবজেক্ট, ধরে নিলাম। দিস ইজ আই, দিস হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আই হচ্ছে অবজেক্ট, এটাও ধরে নিলাম। সো আমরা ধরে ধরে এতটুক নিলাম। এতটুক কি ওকে? জি স্যার। এইবার আসেন, আমি এবং ক্রিকেট দুইটা কি সেম জিনিস না ডিফারেন্ট জিনিস? ডিফারেন্ট। ডিফারেন্ট জিনিস। তার মানে হ্যাঁ, এখান এটা থেকে noun, আমরা এটা pronoun. একটা জিনিস বুঝতে পারলাম যে সাবজেক্ট এন্ড অবজেক্ট অলওয়েজ ডিফারেন্ট হবে। ওকে, জি স্যার। কোনো সমস্যা আছে? নো স্যার। স্যার নিজেকে দিয়ে কাজ করানো হলে তখন তো ডিফারেন্ট হচ্ছে না।
বুঝি নাই। স্যার আমি যদি নিজে নিজে কোনো কাজ করি তাহলে তো ওটা সাবজেক্ট আর অবজেক্ট ডিফারেন্ট হচ্ছে না। নিজে আপনার প্রশ্নটা একটু পরে করেন আপু। আমি বোঝানোর পরে একটা প্রশ্ন করি, এতটুক বোঝা গেছে কিনা। এতটুক বোঝা গেলে বলবেন বোঝা গেছে। এরপর আমি আবার সুযোগ দিই কারো কোনো প্রশ্ন আছে কিনা, তখন প্রশ্নটা করবেন। মাঝখান থেকে করলে আসলে অন্যদের সমস্যা হয়, আমার না। প্রশ্নগুলা হাতে রাখেন। তো এখান থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট অলওয়েজ ডিফারেন্ট হবে। এতটুক কি ওকে? এটা কি সবসময় হ্যাঁ, আপাতত ধরেন অলওয়েজ, সবসময়, সর্বদা। সাবজেক্ট আর অবজেক্ট অলওয়েজ ডিফারেন্ট। ওকে, এতটুক কি বোঝা গেছে কিনা? জি স্যার। জি এখন আমরা ধরেছিলাম অনেস্ট অবজেক্ট, জামিলো অবজেক্ট, আইও অবজেক্ট, একটু আগে ধরেছিলাম, মনে আছে? জি জি আচ্ছা, এখানে অবজেক্ট আর সাবজেক্ট এরা কি ডিফারেন্ট নাকি সেম? সেম সেম। তো এই কথাটা মনোযোগ সহকারে শুনবেন। সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয়ে যায়, যদিও বা কথাটা ভুল, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমার মতো করে বোঝাচ্ছি। সো সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয়ে যায়, রিপিট, সাবজেক্ট আর অবজেক্ট সেম হয়ে যায়। শুনি নাই। সাবজেক্ট সাবজেক্ট এবং আর এবং অবজেক্ট 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 যদি একই হয়ে সেম যায় হয়ে যায়, তখন সেটাকে অবজেক্ট না বলে, তখন সেটাকে তখন অবজেক্ট সেটাকে না অবজেক্ট না বলে বলে সাবজেক্টিভ আদর করে, কমপ্লিমেন্ট বলে না কেন, বলেন আদর করে, আদর করে করে সাবজেক্ট করে কমপ্লিমেন্ট বলা হয়। সাবজেক্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে আমরা বুঝলাম যে কি, সাবজেক্ট আর অবজেক্ট অলওয়েজ ডিফারেন্ট হবে। যদি সেটা সেম হয়ে যায় তখন সেটাকে অবজেক্ট না বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। ওকে, জি স্যার। এতটুকু বোঝা গেছে? জি জি স্যার। স্যার। এবার কারো প্রশ্ন এখানে থাকলে করতে পারেন। স্যার এখন কি ওই যে আই এম ডুইং মাই ওয়ার্ক মাই সেলফ, এখন ওই মাই সেলফটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাবে? আই ডু দ্য ওয়ার্ক মাই সেলফ, আপনি তখনও এটা নিয়ে প্রশ্নটা করেছেন। আচ্ছা, এখন আসেন আপনার প্রশ্নের উত্তরে আসি। আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাই না? হ্যাঁ। কি করি? কাজ। কাজ করি। কাকে করি? মাইসেলফ মানে নিজে। মাইসেলফ কাকে করি? না সো দেখেন, না। কিংবা কাকে দ্বারা প্রশ্ন করে কি আপনি মাইসেলফ পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পাচ্ছি আপু পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পাচ্ছি না। পাচ্ছেন না। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই? অবজেক্ট অবজেক্ট পাই। তাহলে না, যেখানে কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমি কোনো উত্তর পাচ্ছি না, এখানে কি মাইসেলফ অবজেক্ট? না। তাহলে আপনি যে এক্সাম্পলটা দিলেন ওটার সাথে আপনার প্রশ্নের কোনো সঙ্গতি আছে? পাইলাম না। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করলেন আর যে এক্সাম্পলটা দিলেন দুইটার মধ্যে সঙ্গতি আছে কিনা আগে সেটা বলেন।
না স্যার, এখানে মাইসেলফটা তো ওয়ার্ক করতেছে না সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে, যেভাবে বলা হলো যে না, কমপ্লিমেন্টের ইস্যু অবজেক্টটা আসতেছে আবার পরে। অবজেক্ট। আপনি তো হ্যাঁ, আপনি আমাকে প্রশ্নটা করেছেন এরকম, স্যার আই ডু দ্য ওয়ার্ক মাইসেলফ, তো মাইসেলফ তো এখানে অবজেক্ট, তো এটা কি এখন কমপ্লিমেন্ট হয়ে যাবে কিনা? মাইসেলফকে আমি অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলবো কিনা? আপনার প্রশ্নটা কিন্তু এটাই ছিল, ইয়েস আর নো? ইয়েস স্যার। তো আপনাকে আমি পাল্টা প্রশ্ন করেছি এখানে মাইসেলফ অবজেক্ট কিনা। আমাকে শুধু এতটুকু বের করে দেখান মাইসেলফ হচ্ছে অবজেক্ট। স্যার কাকে দ্বারা হচ্ছে, এটা কোশ্চেন করছো না যে সেন্টেন্স কে কাকে দ্বারা করা হচ্ছে, কাকে দ্বারা করা হচ্ছে? কাকে দ্বারা? কাকে দিয়ে মানে কাকে দিয়ে করা হচ্ছে বা কার দ্বারা করা হচ্ছে। আচ্ছা, কার দ্বারা করা হচ্ছে। নাইস। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। আপনাকে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আই ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সের বাংলা অর্থ কি? আমি কাজ করছি। আমি কাজ করছি। এখন যে প্রশ্নটা করব, এই প্রশ্নটা বুঝে শুনে আমাকে উত্তর দিবেন। Yes, the work is done by myself, but done by me. আচ্ছা, ঠিক আছে, এটা প্যাসিভ করতে বলি না, বুঝে শুনে আমার প্রশ্নটার উত্তর দিবেন। Okay, sir. আই ডু দ্য ওয়ার্ক বাংলা অর্থ কি? আমি কাজ করছি নিজে নিজে নাকি নিজে নিজে। জিয়ত? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আই ডু দ্য ওয়ার্ক মাইসেলফ, এটার বাংলা অর্থ কি? সেম, সেম, সেম। যদি সেম হয় তাহলে মাইসেলফের দরকারটা কি? স্যার তাহলে মেনশন কেন আলাদা করব? আছে। না, আপনি তো লাইনে যাব, আপনি শুধু নরমালি উত্তর দেন, আপনি পাল্টা প্রশ্ন করেন না আমাকে, পাল্টা প্রশ্ন করলে শিখতে পারবেন না। আমি লাইনেই যাব, সবগুলো উত্তরই পাবেন। আমি আমার আমি প্রশ্ন নিজেই হচ্ছে প্র্যাকটিস মাইসেলফ করছি। যদি থাকলেও যে মিনিং হয়, না থাকলেও সেম মিনিং হয়, তাহলে মাইসেলফের দরকারটা কি? বাহুল্য দোষ সৃষ্টি করা। বাহুল্য না, এটার একটা মজার ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা আমি এখানে না দিয়ে প্রোনাউনের ক্লাসে দেই, সুন্দর হবে। তো আপু, আমি আপনার এই জিনিসটা প্রোনাউনের ক্লাস পর্যন্ত হোল্ড করে রাখলাম, এটা হয়তোবা আগামী ক্লাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি আগামী ক্লাসে প্রোনাউন আসে, না আসলে তারপরে ক্লাসে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে স্যার। পাশাপাশি আমি আপনাকে আরেকটা জিনিস দিয়ে রাখি, আপনাকে না, আপনাদের সবাইকে। এটার অর্থ আচ্ছা, কি? মাঝখানে একটা প্রশ্ন করবো। একটু এটার অর্থ কি? আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক। আমি নিজে কাজটা করছি তো মাইসেলফ কাকে বোঝাচ্ছে? নিজেকেই। ও, তাহলে এখন মাইসেলফ কোন পার্ট অফ স্পিচ? না, রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ নাকি? প্রণাম। না 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 না, কেন প্রোনাউনকে মডিফাই করতেছে, অ্যাডজেক্টিভ বলবেন না? তো এই তিনটা সেন্টেন্স নিয়ে একটু ভালো করে পড়ে টরে আসবেন, দেখা যাক আপনারা কিছু পারেন কিনা। তো আমি তিনটা জিনিস দিলাম আপুর একটা প্রশ্নের এগেইনস্টে, আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক মাইসেলফ, আর আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক। একটু পড়াশোনা করে আসবেন এই তিনটা জিনিস নিয়ে, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন, যে ভাইয়াটা একটা প্রশ্ন করতে চাইছিলেন ছোট, হ্যাঁ করেন ভাইয়া। না, সেটা প্রশ্ন না ভাই, আসলে ওই আমাদের রুটিনটা তো আমরা জানি না আসলে কোন দিন কোন ক্লাস হবে। আজকে যেমন ফার্স্ট ক্লাস ইংলিশ লেকচার, তো ফার্স্ট ক্লাস ইংলিশ লেকচারে কি বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, তো যদি আগে আমরা জানি তাহলে পড়াশোনা করে আসতাম, তাহলে আমাদের সমস্যাগুলো বের হয়ে থাকতো, প্লাস আপনার ক্লাস করে আরো ক্লিয়ার হয়ে যেত। ওকে, আপনি হচ্ছে জানেন না যে রুটিনে কোন ক্লাসটা হবে নাকি কোন দিন ক্লাস হবে? দুইটা প্রশ্ন। না, আজকে কোন ক্লাস হবে সেটা কি প্রসেসটা হবে সেটা জানেন না আপনি।
আজকে কোন ক্লাস হবে, আজকে ইংরেজি ক্লাস হবে, এটার মনে হয় রুটিন দেওয়া আছে, আছে না? ইংলিশ ক্লাস হবে, ইংলিশের যে কোন যেটা টপিক দেওয়া আছে সেটার কথা। হ্যাঁ, আমার প্রশ্নটা ওখানে ছিল, আপনি মনে ধরতে পারেন নাই। সো আজকে কোন টপিকের উপরে ক্লাস হবে এই জিনিসটা জানেন না। আচ্ছা, জি জি। সো সবাই এটা একটা স্ক্রিনশট নেন। এই জিনিসের একটা স্ক্রিনশট নেন। নেওয়া হয়েছে? জি। আচ্ছা, জি স্যার। এটা হচ্ছে লেকচার 1 এর কন্টেন্ট। আগামী দুইটা, আজকের ক্লাস সহ আগামী আরো দুইটা ক্লাস এই টপিক গুলার উপরেই হবে। তো আপনারা এই টপিক গুলাই পড়ে টরে আসেন, ঠিক আছে? স্যার কয়টা ক্লাস? এমনি অ্যাকর্ডিং টু প্রতিটা লেকচার, এই লেকচারের উপর আমার 3টা ক্লাস, আমি নিই আর কি 3টা, কারণ আমি একটু বেশি পড়াই তো, ওই জন্য। কম পড়াইলে এই লেকচার শেষ করতে মনে করেন 1.5 ঘন্টা লাগে, আর আমি যে হারে পড়াই ওই মানে অনেক সময় লাগে আমার, কারণ আমি খুব আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় ক্লিয়ার করে করে যাওয়ার চেষ্টা করি। হালকার উপর ঝাপসা তো ভাই সবাই পড়াইতে পারে, আমি হচ্ছে ইংলিশে নিজে দুর্বল, তো ওই জন্য আমি চিন্তা করি কেউ যাতে দুর্বল না থাকে। মনে করেন আমি যদি বেশি ভালো ইংলিশ পারতাম তাহলে আমি আপনাদেরকে এত মানে কি বলতাম, আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়াতে পারতাম না। আমি যেহেতু পারি না তাই আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়াই আর কি, বুঝতে পারছি? মানে উল্টাটা বললেন। ভাইয়া না, এগুলা বলে আমাদের লজ্জা দিয়েন না। আচ্ছা, এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আচ্ছা, আমাদের এই ক্লাসের পরে তো এই এটা লেকচারটা দিয়ে দেওয়া হবে আমাদেরকে, তাই তো? না না ক্লাস রিপোর্ট না, ওই না, যেটা আপনার আমি লিঙ্ক একটা বিশাল বড় মেসেজ দিয়েছিলাম গ্রুপে, ওখানে আমি ক্লিয়ারলি বলেছি আমার লেকচারটা শেষ হবে তখন গিয়ে আমি আপনাদেরকে লেকচার শিটের পিডিএফটা দিব। কারণ এই যে আমি লেখা টেখা এগুলো লিখি, আমি যদি শুরুতে দিয়ে দিই আপনারা পাবেন না এটা। মানে সেটাই বললাম, লেকচারের পর যেন পাই, কারণ এটার সাথে আমরা পরিচিত তো হয়ে যাব আমার ক্লাস মনে করতে। করেন এই লেকচার শেষ করতে 3টা ক্লাস লাগবে, সো আমি 3টা ক্লাস পরে দিব লেকচার শিটে। ওকে স্যার জি। আমরা কোন বই ফলো করব মাস্টার, কিসের জন্য? মাস্টার মাস্টার মাস্টারের উপর কিছু নাই। আরেকটা কথা ভাই, আমি আপনার ক্লাস এর আগে করেছি ক্লিফ টোপেসের প্রিপ্যান্ডিতে। আচ্ছা, তো ওই জায়গায় আমি সম্পূর্ণ শেষ করতে পারিনি, প্রথম কয়েকটা ক্লাস করেছিলাম, তখন আমার সেমিস্টার ফাইনাল ছিল, পরে আর কন্টিনিউ করতে পারিনি। বাট এই ক্লাসটা তখন মনে হচ্ছিল যে এই ক্লাসটা এইভাবে আমি করেছিলাম আরেকটা। আচ্ছা, ওই ক্লিফ টেবল এগুলো দিয়ে শুরু হয় কিন্তু, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো এটাই মূলত বেসিক, এই জিনিসটাই আপনার ইংলিশ গ্রামারের বেস কিন্তু। এটার উপর অনেক কিছু নির্ভর করে, সামনে বিপদে পড়বেন তো বুঝবেন। আমি আপনাদেরকে দৌড়ে দৌড়ে দেখাবো এই শিখাইছিলাম, এই শিখাইছিলাম, দেখবেন তখন না পারলে গালিগালাজও করবো আমি, টেনশন নিয়েন না। বাই দ্য ওয়ে, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট কোন কোন পার্ট অফ স্পিচ হবে? নাউন বা নাউন প্রোনাউন। প্রোনাউন। আর যে কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট কোন কোন পার্ট অফ স্পিচ হবে? দেখে দেখে মুখস্থ বলেন। নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ। ভেরি গুড। নাউন প্রোনাউনের সাথে অতিরিক্ত কে আছে? এই জামিল হচ্ছে নাউন, আই হচ্ছে প্রোনাউন, আর অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এতটুকু কি ওকে? এবার আসেন, আই গেভ হিম এ বল, কয়টা অবজেক্ট? দুইটা। দুইটা অবজেক্ট। কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট? হিম হচ্ছে ইনডিরেক্ট, এবল হিম হচ্ছে ডিরেক্ট। ইনডিরেক্ট। এবল হচ্ছে ভেরি ডিরেক্ট। গুড, আপনারা তো পারেন, ম্যান ইজ স্মার্ট ইন, মানুষ মাত্রই পারবে। উই মেড হিম ক্যাপ্টেন, কয়টা অবজেক্ট? দুইটাই। দুইটাই। কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট? হিম হচ্ছে ইনডিরেক্ট। স্যার কিন্তু এই তো দুই দুইটাই তো এইবার আসেন, বেঁচে গেলাম। এই সাউন্ড করে কে? দেখেন, হিম এবং এবল সেম জিনিসকে বোঝাচ্ছে না ডিফারেন্ট জিনিসকে বোঝাচ্ছে? ডিফারেন্ট। ডিফারেন্ট। তার মানে আমরা বুঝলাম যে প্রত্যেকটা অবজেক্ট একটা আরেকটা থেকে কি হবে? ডিফারেন্ট হবে। আলাদা হবে, তাই না?
এখন দেখেন হিম আর ক্যাপ্টেন কি সেম জিনিসকে বোঝাচ্ছে না ডিফারেন্ট জিনিসকে বোঝাচ্ছে? সেম সেম ক্যাপ্টেনটা কে? হিম তাহলে এই দুইটা মিলে তো একটাই জিনিস নাকি? তাহলে এখানে অবজেক্ট হিম হচ্ছে অবজেক্ট আর ক্যাপ্টেন হচ্ছে আমার অবজেক্টের কমপ্লিমেন্ট এই ক্যাপ্টেনটাকে আমরা বলছি অবজেক্ট কমপ্লিমেন্ট। আর বইয়ের ভাষায় এই অবজেক্ট কমপ্লিমেন্টের আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওই আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় পড়ছেন যে ফ্যাক্টিটিভ অবজেক্ট কখনো সেন্টেন্সের সাবজেক্ট হয় না, পড়ছেন নি? কারণটা হচ্ছে এটা হচ্ছে অবজেক্টই না, সে সাবজেক্ট হবে কিভাবে, তাই না? এ তো অবজেক্টই না, সে তো অবজেক্টের কমপ্লিমেন্ট, সে তো কমপ্লিমেন্ট, সে তো অবজেক্টই না, তাই এই কারণেই সে সাবজেক্ট হতে পারে না। তো বইতে যেটা মুখস্থ করছেন সেটা আমি কারণটা এখন বলে দিলাম আর কি। ফ্যাক্টরি অবজেক্ট বললেও সে আসলে অবজেক্ট না, সে আসলে অবজেক্টের কমপ্লিমেন্ট। ক্লিয়ার? স্যার ওকে, তাহলে আমরা সাবজেক্ট চিনলাম, অবজেক্ট চিনলাম, কমপ্লিমেন্ট চিনলাম। কমপ্লিমেন্ট আবার দুই প্রকার পাইছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। এরপর আমরা অ্যাডভার্বও শিখছি, অ্যাডভার্বের আরেকটা নাম এক্সটেনশনও শিখছি। একজনের একটা প্রশ্ন ছিল এক্সটেনশন আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি? উনি আশা করি পার্থক্যটা বুঝে ফেলছেন, পাইছেন নাকি পারেন নাই? যিনি প্রশ্নটা করছিলেন। জি স্যার বুঝছি। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা জিনিস বলি। ক্লিফ স্টোয়েফেলের ভাষায়, ক্লিফ স্টোয়েফেলের ভাষায় অবজেক্ট কেও কমপ্লিমেন্ট বলে, কমপ্লিমেন্ট কেও কমপ্লিমেন্ট বলে। এটা হচ্ছে ক্লিফ স্টোয়েফেলের ভাষায়। সো আমরা এখন ওই লাইনে যাব না, আমাদের কাছে অবজেক্ট আলাদা, কমপ্লিমেন্ট আলাদা। তো কেউ যদি ক্লিফ স্টোয়েফেল পড়ে কনফিউশনে পড়েন, সেজন্য তার উদ্দেশ্যে বলা ক্লিফ স্টোয়েফেলে অবজেক্টকে কমপ্লিমেন্ট বলে, কমপ্লিমেন্টকে অবজেক্ট বলে, মানে দুইটা একই জিনিস ক্লিফ স্টোয়েফেলে, কিন্তু আমরা এখন পড়লাম আলাদা আলাদা ভাবে। ওকে, জি স্যার। ঠিক আছে। এখন আমি যতটুকু পড়িয়েছি বা যতটুকু পড়ছি, এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করেন। নাই স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জসিম বলেন। কি জানি তাহলে কোথায় গেছে, আপনাকে ফোন দেওয়ার কথা ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনাকে ফোন দিলে ওই ওনার নাম্বারটা দিয়ে দিন, বলেন যে ওনাকে দিয়ে আসছি, ওনাকে ওনার সাথে যোগাযোগ করেন। ঠিক আছে, ঠিক আছে। আপনাকে যদি ফোন দেয় বলবেন যে আমি ওনাকে দিয়ে আসছি, আপনি আপনারা ওনার সাথে যোগাযোগ করেন, আপনাকে বুঝাই দিবে। ঠিক আছে, ঠিক আছে। সরি। আচ্ছা, এখন আমরা টুকটাক জিনিস পড়বো, হালকা পাতলা। একটা মিনিট। সো মেনি, ফিউ, a few, the few, much, little, a little, the little, এই জিনিসটা আমরা একটু পড়ে আজকে ক্লাস শেষ করে দিব। মেনি, কাউন্টেবল আনকাউন্টেবল হ্যাঁ কাউন্টেবল আনকাউন্টেবল গুলা। আমি আপনার কথাটা কেন জানি বুঝলাম না, সরি, আরেকবার বলবেন? আমার কথা কি শোনা যায়?
হ্যাঁ আমার এখন এই জায়গায় ওয়াইফাই প্রবলেম করতেছে। না না শুনছি, আমি বলুন। বললাম কাউন্টেবল আনকাউন্টেবল নাউন যে ওইগুলো থেকেই পড়াচ্ছেন এখন, মানে যে টপিকটা আনলেন আমার এই জায়গায় মানে বাফার করতেছিল আর কি, আমি শুনি নাই এর আগে, হ্যাঁ বুঝছেন, ওই ছিলাম না। মূলত এগুলা হচ্ছে ওটা হিসাবেই বসে, তবে আমি আসলে নাউন হিসাবে যাচ্ছি না, আমি নর্মালি এমনিই পড়াচ্ছি আর সো নাউন হিসাবে পরে দেখা যাবে, নাউন প্রোনাউন হিসাবে। ওকে, ম্যানির বাংলা অর্থ কি? অনেক। অনেক। হ্যাভ ইউ? হ্যাপি মানে কিছু। কিছু। আচ্ছা, ফিউ? অল্প। সামান্য। আর ভেরি ফিউ? কিছু নগণ্য আর কি। অনেক সামান্য, হ্যাঁ। অনেক সামান্য। আচ্ছা, আর দা ফিউ? সামান্যই। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখি। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, এটার বাংলা অর্থ কি? আমার অনেকগুলো বন্ধু আছে। আমার অনেক বন্ধু আছে। ভেরি গুড, আপনারা পারছেন, পাস। আমার অনেক বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটার বাংলা অর্থ কি? আমার খুবই অল্প সংখ্যক বন্ধু আছে। আমার খুবই কিছু অল্প বন্ধু সংখ্যক। আমার খুবই অল্প সংখ্যক। ওকে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আমার সামান্য friend। মানে ফ্রেন্ড আছে, এটা নাই বললেই চলে আর কি, এরকম। আচ্ছা, নাই বললেই চলে, মানে এটা খুবই অল্প আর এটা নাই বললেই চলে। ওকে, আই হ্যাভ ভেরি ফিউ ফ্রেন্ডস। নেগেটিভে চলে গেছি না আমি এখন? একটু আগে তো নাই বললেই চলে আর এখন নেগেটিভ ডাইরেক্ট, মানে আরো কয়েকটা হইলে। আর এটা তো সবাই পারবে না, আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমার কোনো বন্ধু নাই। জিরো, তাই না? তার মানে দেখেন, আমরা ফার্স্টেরটাও পারি, লাস্টেরটাও পারি। আমরা অলওয়েজ এরকম, মাঝখানের গুলো পারি না আর কি। হ্যাঁ, অনেক মানুষ আছে না, আমের এই সাইড খায় ওই সাইড খায়, মাঝখানে আটিটা খায় না, এরকম অনেকে আছে, আমি নিজেও এরকম। তো বিষয়টা এরকম আর কি। আসেন, ফিউ এবং লিটল এটার আগে যদি এ ব্যবহার করি, আমার সাথে সাথে বলেন, ফিউ এবং লিটল এটার আগে যদি এ ব্যবহার করি, ফিউ অর লিটল এর আগে যদি এ ব্যবহার করা হয়, এটার মিনিংটা হচ্ছে সাম। এর মিনিং হলো সাম। সামের সাম বাংলা অর্থ কি? কিছু। কিছু। তাহলে বলেন, এটা কি পজিটিভ সেন্স দেয় নাকি নেগেটিভ সেন্স দেয়? পজিটিভ। ভেরি গুড। এবার আসেন ফিউ আর ভেরি ফিউ। ফিউ এবং ভেরি ফিউ দুইটার মিনিংই সেম। ফিউর আগে ভেরি থাকাও যে কথা, না থাকাও সেম কথা, দুইটার মিনিং সেম, একদম সেম। এই দুইটা সেন্টেন্সের মিনিং এ কোনো পার্থক্য নাই। ফিউর আগে ভেরি থাকলেও যা হবে, না থাকলেও তা হবে। তাহলে এই দুইটা আসলে দেখতে আলাদা হইলেও কাজকর্ম একই। ঠিক আছে? জি। তো এটার মানে হচ্ছে অল্প কিছু, তার মানে এটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। আর আই হ্যাভ নো ফ্রেন্ডস মানে আমার কোনো বন্ধু নাই, দ্যাটস ইট। তাহলে এতটুকু কি ওকে? মেনি, মাচ, লিটল, ফিউ, সরি মেনি, এ ফিউ, ভেরি ফিউ। জি ভাইয়া। আচ্ছা, আর মাছের ক্ষেত্রে আমরা একটু দেখি, একটু পড়েন, না বুঝলে জিজ্ঞেস করবেন। এ আছে মানেই পজিটিভ সেন্স। আর লিটল যে কথা, ভেরি লিটল সেম কথা, একটু আগেই বলছি। মানে দুইটা ফিউ এর মতোই, মানে নেগেটিভ সেন্স। হ্যাঁ, ফিউটা বসতেছে কাউন্টেবলের সাথে আর লিটলটা বসতেছে আনকাউন্টেবলের সাথে। ওকে, এতটুকু ওকে কিনা? জি স্যার। এবার আসি দা ফিউ আর দা লিটল। এই জিনিসটা আপনারা বুঝেন নাই।
আপনারা এগুলো পড়ে অর্থটা বোঝার চেষ্টা করেন, আর আমার এখানে একটা ফোকা ঢুকছে, আমি আগে ফোকাটা বের করি। ফোকা গেল গা। ওকে, গিভ মি দ্য লিটল মিল্ক লেফট ইন দ্য কাপ, কি বোঝাচ্ছে অর্থটা? কাপে যেটুকু অল্প কিছু হ্যাঁ, কাপে যা দুধ আছে সব আমাকে দিয়ে দাও। বাকি যা দুধ আছে খুব অল্প পরিমাণ, সামান্য। অল্প টল্প এটা নাই, 1 কোটি লিটার দুধ আছে একটা কাপে, মনে করেন যা আছে সব দিয়ে দিবেন, 1 ফোঁটাও রাখতে পারবেন না, ঠিক আছে? অল্প বেশি এখানে কথা না, যা আছে সব। The few books that I had were sold. তোমার যা বই, আমার যা বই আছে সব বেশি দিছে, আমার কাছে আর একটা বইও নাই, সব শেষ। The little money I had, I have spent it. আমার যা টাকা ছিল আমি সব খরচ করে ফেলছি, এখন আমি ফকির। এখন আপনি মনে করতে পারেন আমার যা অল্প বই ছিল, যা অল্প টাকা ছিল, সেটা আপনি মনে করলে করেন। আপনি যদি মনে করেন আমার অনেক বেশি টাকা ছিল, অনেক বেশি বই ছিল, সেটাও আপনি মনে করলে করেন। আই ডোন্ট কেয়ার, এটার মানে হচ্ছে যা আছে সব, অল দ্য রেস্ট, বাংলা হচ্ছে এটাই। তবে আপনি যে কথাটা বলছেন সেটা একদিক থেকে সঠিক, কিন্তু আমি সেটাতে আর যাচ্ছি না। যা দা ফিউ এবং লিটল এর আগে দা আছে মানে অল দ্য রেস্ট। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। এবার আপনাদেরকে একটা কাহিনী এই জায়গায় শেষ, যেটা যতটুকু আছে ওইটা শেষ নাকি? হ্যাঁ, যা আছে সব, যা আছে সব, কোনো কিছু বাকি থাকবে না। যেমন আমি আপনাকে বললাম, ধরেন আপনি আমের ব্যবসা করেন, আপনার 10টা গাছ আছে, 10টা বাগানে 10টা গাছে আম ধরছে, সবগুলো আম আপনি বেচে ফেলছেন। এখন আমি আপনাকে বললাম ভাই আমাকে কিছু আম দেন, আপনি বললেন আমার যা আম ছিল সব সেল করে দিছি। The few mangoes that I had were sold. Okay? এটা আনসার করেন, আই হ্যাভ ড্যাশ বুক, a lot of নাকি মেনি? হ্যাঁ, কাউন্টেবলে মেনিও বসতে পারে, a lot of ও বসতে পারে। তাহলে বলেন তো এখন পরীক্ষায় আসলে কোনটা দেখাবেন? লট অফ। ভেরি গুড। কেন আমরা a lot of দেখাবো বলেন তো? বুকস এর কারণে। এটার আনসার হচ্ছে মেনি। a lot of দিলে ভুল হবে, বলেন তো কেন? क्यों पता नहीं। শুনেন, আরেকটা জিনিস শিখেন, a lot of হচ্ছে ইনফরমাল, ফরমাল না। আপনি লিখতে পারবেন না, পড়তে পারবেন কিন্তু লিখতে পারবেন না। ক্লিয়ার? ঠিক আছে। তো আমরা আজকে ক্লাস এতটুকু পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাস ইনশাল্লাহ যদি সোমবারে নিই, আমি সোমবারে জানাই দিব, সোমবারের আগে জানাই দিব যে কয়টায় নিব, ঠিক আছে? জি স্যার। ভাইয়া, জি, দিচ্ছি না। এটার পিডিএফটা দিয়ে দিবেন? না, কেন? পিডিএফ রেকর্ডটা আবার শুনে নিন। বুঝতে পারলাম না। রেকর্ডটা শুনে নিবেন, অথবা গ্রুপে আমার একটা মেসেজ আছে, মেসেজটা একটু দেখে নিবেন, ঠিক আছে? ভাই আমাদের আমাদের যে রুটিনে কন্টেন্ট দেওয়া আছে ক্লাসটা শেষ করে দিবেন, তাই তো? আমার পুরা লেকচারটা কমপ্লিট হওয়ার পর তারপর দিব লেকচার শিট। হ্যাঁ সেটাই। রুটিনে যে আমাদের একটা এক্সাম আছে শুক্রবারে নাউন আর প্রোনাউনের উপর, ওটা কি হবে? মানে ইংলিশ আমি পার্টে আমার লেকচারের উপর পরীক্ষা নিতে হলে আমার লেকচার আগে শেষ করবে, এরপর আমি ওদেরকে জানাবো আমার লেকচার শেষ, তারপর ওরা পরীক্ষা নিবে। আর এর মধ্যে যদি উল্টাপাল্টা কোনো পরীক্ষা নেয় সেটা ওদের আলাদা বিষয়। ওকে? আচ্ছা, আর বইটার নাম এবং রাইটারটা আরেকবার বলবেন। বইয়ের নাম মাস্টার, রাইটারের নাম জাহাঙ্গীর আলম, খুব বিখ্যাত ব্যক্তি, ফেসবুকে পেয়ে যাবেন। আর আমার কিছু? কাছে আগের এডিশন আছে, সমস্যা নাই তো? 2019 সালের এডিশন আছে। 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল আসলে
ম্যাটার করে না, ম্যাটারটা করে হচ্ছে যত নতুন এডিশন হচ্ছে সেখানে নতুন প্রশ্নগুলো অ্যাড হচ্ছে কিনা। প্রশ্নগুলো যদি অ্যাড হয় বা এবং এক্সপ্লেনেশন যদি অ্যাড হয় সেটা আপনার জন্য বেনিফিশিয়ারি, আপনি বেনিফিটেড হবেন। সো মনে করেন 19 সালে যেটা প্রিন্ট হয়েছে সেটা যদি আবার নতুন করে 22 সালে প্রিন্ট হয়, ডাজন্ট ম্যাটার, দুইটাই সেম। কিন্তু যদি মনে করেন যে না 22 সালে উনি আরো কিছু প্রশ্ন ঢুকিয়েছেন, আমি তো আসলে এতগুলো বই উল্টাপাল্টা করতে পারি না, আমার কাছে 19 সালেরটা আছে, তো সেই ক্ষেত্রে আপনি 22 সালেরটা নেওয়াটা বেটার। আই আমার কাছে 21 সালেরটাই আছে। রেজাল্টটা আছে ওইটাই রানিং করতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। আর আর একটা কিছু? কথা প্লিজ, মানে আপনি বলছেন যে আপনার মতো করে বা ওদের মতো করে যদি পরীক্ষা দিয়ে নেয়, তো যেহেতু আমরা আসলে নিউ ব্যাচ হিসেবে স্টার্ট করছি, তো আপনারা সামঞ্জস্য করে আমাদের যে ভালো হয় সেভাবে পরীক্ষাগুলা না না, আপনি কার্যক্রম বোধহয় করে আমার তাহলে প্রশ্নের ভালো। কথাটা ধরতে পারেন নাই। হ্যাঁ, হ্যাঁ। আমার লেকচারটা কমপ্লিট হবে, আমার লেকচারের উপর আপনার একটা পরীক্ষা হবে, এতটুকু বুঝছেন? জি জি, এর বাইরেও যদি আরো 50টা পরীক্ষা নিতে চায় ও নেক। আমার লেকচার যখন কমপ্লিট হবে তারপর আমার লেকচারের উপর পরীক্ষা হবে। এখন ক্লিয়ার? থ্যাংক ইউ। মানে স্যার আপনি এক্সাম নেন? আপনি আপনি শুনেন, আপনি প্রাপ্য হচ্ছেন আমার লেকচার 10টা লেকচার শেষ হবে, আপনি 10টা ইংলিশের উপর এক্সাম দিবেন, এটা হচ্ছে আপনি প্রাপ্য। কিন্তু কর্তৃপক্ষ যদি আরো মনে করে যে না পোলাপানকে আমি দুকে দুকে শিখাই ঠেকাই ঠেকাই অনেক কিছু শিখাবো, সেক্ষেত্রে সে যদি 1000 পরীক্ষা নেয়, এটা কি কর্তৃপক্ষ ভালো করছে না খারাপ করছে? ভালো। ভালো করছে। তাহলে ওরা নেক না, সমস্যা নাই। ওরা নাউন কেন, ওরা ফ্রেজ ক্লজ যা যাচ্ছে সেটা নেক, দরকার হলে সংস্কৃতির উপর পরীক্ষা নেক, কোনো সমস্যা নেই। আমার লেকচার শেষ হবে, এরপর আপনার একটা পরীক্ষা হবে। ওকে? ওকে ব্রাদার। স্যার এক্সাম হ্যাঁ নেওয়ার বলেন। আগে আমাদের অ্যানাউন্স করা হবে না যে লেকচার শেষ, আমাদের এত তারিখ এক্সাম হবে বা এরকম? লেকচার শেষ হলে আমি লেকচারটা পিডিএফটা গ্রুপে দিব, এবং স্কয়ারের কথা বলছি, নট গ্রামার কোর্স। লেকচারটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব এবং দিয়ে ওদেরকে বলবো যে কি আমার লেকচার 1 শেষ, আপনারা ওখান থেকে পরীক্ষা নেন। আর যারা আমার পার্সোনাল ব্যাচে আছেন গ্রামার কোর্সে, তাদের জন্য ডিফারেন্ট। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফেজ।